নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের জানিয়েছিলাম গতকাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ভারতীয় ফুটবলের যাবতীয় বিষয় নিয়ে সমস্ত বিভাগের কর্মকর্তাদের সাথে মিটিংয়ে বসেছিলেন। তবে এবার প্রশ্ন হচ্ছে, গতকালের ওই মিটিং শেষে আইএসএল বা আই লিগ চালু হওয়ার বিষয়ে কি নতুন আপডেট উঠে এসেছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, গতকালের ওই মিটিংয়ে আইএসএল বা আই লিগের বিষয়ে নতুন কিন্তু কিছু ঘোষণা হয়নি। গতকালের ওই মিটিংয়ে ক্রীড়ামন্ত্রী তিনি সমস্ত বিভাগের কর্তাদের বক্তব্য শুনেছেন এবং নিজের বক্তব্য পেশ করেছেন, এবং সবশেষে তিনি জানিয়েছেন আইএসএল ও আই লিগ খুব দ্রুত চালু হবে, যার কারণে সমস্ত দলের ম্যানেজমেন্টদের গতকাল জানানো হয়েছে নিজেদের প্রস্তুতি শুরু করতে। তো এবার তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে তাহলে আইএসএল কবে থেকে চালু হবে। তো দেখো, এই বিষয়ে গতকাল কিন্তু কোনোরকম আপডেট দেননি ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন তারা আইএসএল বা আই লিগ করার জন্য সমস্ত কাজকর্ম চালু করে দিয়েছে। তো তোমরা জানো ভারতীয় ফুটবলের পুরো বিষয়টাই বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, যার কারণে গতকালের ওই মিটিংয়ের সমস্ত পার্টির বক্তব্য কোর্টে পেশ করা হবে। এর পাশাপাশি ভারতীয় ফুটবল চালু করার জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় কোন পদক্ষেপ নিয়েছেন সেগুলোও কিন্তু তারা কোর্টে জানাবেন, এবং তারপর কোর্টের তরফ থেকে রায় জানানো হবে কবে থেকে আইএসএল চালু করা হবে বা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় কবে থেকে অফিসিয়ালিভাবে নিজেদের প্রসেসটা চালু করবে। তো যেমনটা আপডেট, এই সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে শুনানি জানানো হবে। তো তোমাদের জানিয়ে রাখি, গতকালের ওই মিটিংয়ে যে আভাসটা পাওয়া গেছে তা হচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় আইএসএল চালু করার বিষয়ে দুইভাবে এগোতে চাইছে। প্রথমটা হচ্ছে শর্ট টার্ম ডিলের মাধ্যমে এবং দ্বিতীয়টা হচ্ছে লং টার্ম ডিলে। অর্থাৎ তারা যে সমস্ত ইনভেস্টার গোষ্ঠীর সাথে কথা বলেছে, তারা যদি লং টার্মের জন্য ভারতীয় ফুটবলে ইনভেস্টমেন্ট করতে চায়, সেক্ষেত্রে সেই ইনভেস্টারের সাথে নতুন করে চুক্তি করা হবে। আর যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনটা সম্ভব না হয়, সেক্ষেত্রে কেন্দ্রের অধীনস্থ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, তো সেই সমস্ত কোম্পানিগুলোর সাহায্যে এই মৌসুমের আইএসএলটা সম্পন্ন করা হবে, এবং তারপর নতুন কোনো ইনভেস্টরের সাথে লং টার্ম কন্ট্রাক্টে সাইন করা হবে। সেক্ষেত্রে এই মৌসুমে আইএসএল ও আই লিগ সমস্ত টুর্নামেন্টে কিন্তু চালু হবেই, এবং এর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে নতুন ইনভেস্টর খোঁজা হচ্ছে লং টার্ম চুক্তির জন্য। তো যাই হোক, গতকাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে বলেছেন ভারতীয় ফুটবলের এমন পরিস্থিতি কেন হলো। আর মন্ত্রণালয়ের তরফ থেকে এই প্রশ্নের উত্তরে কল্যাণ চৌবে তিনি নিজের ঘাড় থেকে দোষ এড়িয়ে পুরো দোষটাই কিন্তু চাপিয়ে দেন সুপ্রিম কোর্টের ওপর। কল্যাণ চৌবে বলেন, আমরা তো ভারতীয় ফুটবল চালু করতে চাই, তবে এই পুরো বিষয়টার মধ্যেই দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্ট। তো প্রেসিডেন্ট কল্যাণবাবু যে কত বড় অপদার্থ সেটা কিন্তু গতকাল তিনি আবারও প্রকাশ করে দিলেন, কারণ তিনি আনুমানিক 3 থেকে 4 বছর যাবৎ ভারতীয় ফুটবলের দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে এত বছরের মধ্যে তিনি এফএসডিএল বা নতুন কোনো কোম্পানির সাথে নতুন করে চুক্তি স্বাক্ষর করতে পারেনি, কারণ তার প্ল্যান ছিল এফএসডিএল এর কাছ থেকে আরও বেশি টাকা হাতিয়ে নেওয়া। কল্যাণবাবু যদি সত্যিই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করতে চাইতেন, তাহলে কিন্তু তিনি অনেক আগেই এফএসডিএল বা অন্য কোনো ইনভেস্টর গোষ্ঠীর সাথে এতদিনে নতুন করে চুক্তি স্বাক্ষর করে ফেলতেন। তবে সেটা তিনি করেননি, কারণ তার মূল লক্ষ্য ছিল নিজের পকেটটা গরম করা, আর সেটা করতে গিয়েই তিনি কিন্তু ভারতীয় ফুটবলকে একেবারেই ধ্বংস করে দিয়েছেন। সেক্ষেত্রে কল্যাণ চৌবের মতন এইরকম অপদার্থ কর্তারা যতদিন ভারতীয় ফুটবলের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয় ফুটবলের উন্নতির তুলনায় অবনতিটাই কিন্তু বেশি হবে। তো যাই হোক, দিনের শেষে এটাই কিন্তু সবথেকে বড় সুখবর যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে খুব দ্রুত ভারতীয় ফুটবল আবারও চালু হতে চলেছে। সেক্ষেত্রে কোর্টের তরফ থেকে এবার কি রায় ঘোষণা করা হয় সেই দিকেই আপাততভাবে নজর থাকবে আপামর ভারতীয় ফুটবল প্রেমীদের। তো যাই হোক, গতকাল আইএসএলের 3 ম্যানেজমেন্ট তথা বেঙ্গালুরু এফসি গোয়া এবং মোহনবাগান তারা গতকালের ওই মিটিংয়ে জানিয়েছে যদি আইএসএল চালু করার জন্য নতুন কোনো ইনভেস্টর খুঁজে না পাওয়া যায়, তাহলে সমস্ত ক্লাব ম্যানেজমেন্টদের সহযোগিতায় যেন অন্তত এই মৌসুমের আইএসএলটা চালু করা হয়। তবে এই 3 ম্যানেজমেন্টের বক্তব্যে সায় দেয়নি ইস্টবেঙ্গল ও মোহামেডান। তারা জানিয়েছে তারা শুধু আইএসএল খেলবে, কিন্তু তারা আইএসএল চালু করার জন্য অতিরিক্ত কোনো অর্থ বা কোনো প্রেশার নিতে রাজি নয়। তো যাই হোক, আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় ফুটবলের এই জ্বরটা কাটতে চলেছে।
সেক্ষেত্রে এখন কত দ্রুত এই জ্বরটা কাটে সেই দিকে কিন্তু নজর থাকবে সকল ভারতীয় ফুটবল প্রেমীদের। সো এবার নেক্সট আপডেটগুলো ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা দেরি না করে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, তোমরা জানো দীর্ঘদিন ছুটির পর আজ থেকে কিন্তু আবারও শুরু হতে চলেছে সুপার কাপের মহড়া, যেখানে আজ সুপার কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল দল তারা মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। এবং আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য ইস্টবেঙ্গল তারা কিন্তু বেশ প্রস্তুত হয়েই মাঠে নেমেছে, কারণ কোচ অস্কার ব্রুজনের নেতৃত্বে ইস্টবেঙ্গল তারা কিন্তু এই মৌসুমে সুপার কাপের খেতাবটা জয় করার জন্য বদ্ধপরিকর এবং এই মৌসুমের সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা আবারও আগামী মৌসুমে এফসির মঞ্চের দরজাটা খুলতে চায়। আর সেই কারণেই আজ কিন্তু যে কোনো প্রকারে পাঞ্জাব এফসি বধ করার উদ্দেশ্যেই মাঠে নামবে কোচ অস্কার ব্রিগেড। তো যাই হোক, আজকের এই ম্যাচের জন্য কোচ অস্কার ব্রুজন তিনি কিন্তু 4-3-3 এই ফরমেশনে দল নামাতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে। দলের 4 ডিফেন্সের মধ্যে জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে আনোয়ার আলীর সাথে কেভিন সিভিল্লেকে, এবং দলের 2 সাইড ব্যাকের মধ্যে রাইট ব্যাকে দেখা যাবে মোহাম্মদ রাকিবকে, এবং লেফট ব্যাকে যদি জয়গুপ্তা অ্যাভেলেবেল থাকে তাহলে জয়গুপ্তা খেলবে, আর যদি জয়গুপ্তা অ্যাভেলেবেল থাকতে না পারে সেক্ষেত্রে খেলবে কিন্তু লালচুংডুঙ্গা। দলের 3 মিডফিল্ডার হিসাবে দেখা যাবে দলের 3 বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েলকে, এবং আপফ্রন্টের 2 উইংয়ে থাকবে নাওরেম মহেশ ও বিপিন সিং, আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে স্টার্ট করবে হামিদ, এবং পরবর্তীতে মাঠে নামতে দেখা যাবে হিরোশিকে। সো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু পাঞ্জাব এফসি বধের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজ কি ইস্টবেঙ্গল পারবে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো ইতিমধ্যেই মোহনবাগান দল তারা কিন্তু আবারও অনুশীলনে নেমে পড়েছে দলের ভারতীয় সহকারী কোচ বাস্তব রয়ের নেতৃত্বে। গোটা দলের প্লেয়াররা শিবিরে এসে অনুশীলনে নেমে পড়লেও এখনও পর্যন্ত কিন্তু শিবিরে যোগ দিতে পারেনি দলের অজি তারকা ডিমিত্রি পেট্রাটস। এতদিন পর্যন্ত যেমনটা জানা গেছিল গতকাল ডিমিত্রি পেট্রাটস অনুশীলনে যোগ দেবে, তবে গতকাল আবার যেমনটা জানা যায় ডিমিত্রি পেট্রাটস তিনি ব্যক্তিগত কিছু কারণে নিজের ছুটিটা বাড়িয়েছেন, এবং যেমনটা খবর আগামী 6 তারিখ ডিমিত্রি পেট্রাটস সে অনুশীলনে যোগ দেবে। তো যেখানে দলের প্লেয়ারদের ফিটনেস নিয়ে বহুদিন ধরে সমস্যা থাকে, সেখানে দাঁড়িয়ে ডিমিত্রি পেট্রাটস দিনের পর দিন নিজের ছুটিটাকে বাড়াচ্ছে। যেখানে গোটা দল 2 থেকে 3 দিন অনুশীলন সেরে ফেলেছে, সেখানে ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু এখনও পর্যন্ত ভারতেই আসতে পারেনি, যেটা কিন্তু সত্যিই একটা বড়ই অপ্রীতিকর ঘটনা। আর ডিমিত্রি পেট্রাটসের এইরকম আনপ্রফেশনালিজমের জন্য ডিমিত্রি পেট্রাটসের বিদায় ঘণ্টা যে বাঁচতে চলেছে মোহনবাগান দল থেকে সেটা কিন্তু বেশ খানিকটা স্পষ্ট। তো ডিমিত্রি পেট্রাটস সে মোহনবাগান দলের জন্য যে অবদান রেখেছে তা কিন্তু অনস্বীকার্য। তবে গত মরশুম থেকে ডিমিত্রি পেট্রাটসের পারফরমেন্সের গ্রাফটা যেমনভাবে ড্রপ ডাউন করেছে, তাতে কিন্তু ডিমিত্রি পেট্রাটসের সময় এবার ফুরাতে চলেছে মোহনবাগান দল থেকে। তো যাই হোক, তোমাদের জানিয়ে রাখি কোচ সার্জিও লোবেরা এই মরশুমের জন্য অন্তত একজন নতুন বিদেশি নিয়ে আসতে চাইছেন মোহনবাগান দলে, আর সেই নিরিখেই তিনি হুগো বুমোস সহ একাধিক বিদেশি প্লেয়ারের নামের লিস্টও কিন্তু জমা দিয়েছে ম্যানেজমেন্টের কাছে। আর কোচের দেওয়ার লিস্টের মধ্যে আরও এক প্লেয়ারের নাম কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, আর সেই প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার রুই পেদ্রো। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই পেদ্রো সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং লেফট উইংয়ে খেলতে অভ্যস্ত। ক্লাব কেরিয়ারে পুরো সময়টাই তিনি কাটিয়েছেন পর্তুগিজ লিগে। ক্লাব কেরিয়ারে তিনি মোট ম্যাচ খেলেছেন 266টা, যেখানে 49টা গোল এবং 23টা অ্যাসিস্ট রয়েছে এই রুই পেদ্রোর খাতায়। তো এই রুই পেদ্রো সে বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে, এবং যেমনটা খবর কোচ সার্জিও লোবেরার পছন্দের লিস্টে এই রুই পেদ্রোর নামটাও কিন্তু রয়েছে। তো এই রুই পেদ্রো যেহেতু উইদাউট ক্লাব রয়েছে, সেহেতু এই পর্তুগিজ মিডফিল্ডারকে দলে সই করাতে খুব বেশি সমস্যা কিন্তু হবে না বাগান ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে দলের মিডফিল্ড পজিশনের জন্য কোচ সার্জিও লোবেরা তিনি কোন বিদেশি প্লেয়ারকে দলে চূড়ান্ত করেন সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে তোমাদের আবারও জানিয়ে রাখি, আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যতদিন না পর্যন্ত চালু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো নতুন বিদেশি সই করাবে না বাগান ম্যানেজমেন্ট। কারণ কোচ সার্জিও লোবেরা তিনি অনুশীলনে যোগ দিয়ে তিনি দলের বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স দেখে নিয়েই তারপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন কোন বিদেশি প্লেয়ারকে পরিবর্তন করে নতুন বিদেশি প্লেয়ার তিনি নিয়ে আসবেন।
সো এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল থেকে কোন বিদেশি প্লেয়ারের বিদায় দিয়ে কোচ সার্জিও লোবেরা নতুন কোন বিদেশি প্লেয়ারকে দলে চূড়ান্ত করেন। তো বন্ধুরা, তোমাদের মতে দল থেকে কোন বিদেশি প্লেয়ারকে বিদায় জানিয়ে দলের কোন নতুন পজিশনের বিদেশি প্লেয়ারটা নিয়ে আসাটা বেটার হবে মোহনবাগান দলের বর্তমান পরিস্থিতির নিরিখে? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।